This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপি নামক গোয়াল ঘরে সারেদের মধ্যে খুব গোতাগুতি একদিকে শুভেন্দু একদিকে সুকান্ত। আগে গোয়াল ঘরের ভেতরে দরজা বন্ধ করে গোতাগুতি হতো, এখন পাবলিকের সামনে গোতাগুতি। কেন বলছি? প্রথমে সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী, তার বক্তব্যটা দেখুন। আপনি বলছেন যে আমরা সাংগঠনিক বৈঠকে তো বিরোধী দলের নেতার ডাক থাকে না সবসময়, কার্যকে তাকে নিয়ে আমরা আলাদা করে বসি, সেই জন্য না সেটা এখন নয়, আগেও নিয়ে আসতেন না। সাংগঠনিক বৈঠকে উনি কমফর্ট ফিল করেন না, কারণ আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া সেটা অনেকটা লম্বা চলে, ওনার বিভিন্ন প্রোগ্রাম থাকে, উনি ব্যস্ততম নেতা বসে। বলছেন যে আমরা না সাংগঠনিক বৈঠকে তো বিরোধী দলের নেতার ডাক থাকে না সবসময়, কার্যকে তাকে নিয়ে আমরা আলাদা করে বসি, সেই জন্য না সেটা এখন নয়, আগেও নিয়ে আসতেন না। সাংগঠনিক বৈঠকে উনি কমফর্ট ফিল করেন না, কারণ আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া সেটা অনেকটা লম্বা চলে, ওনার বিভিন্ন প্রোগ্রাম থাকে, উনি ব্যস্ততম নেতা পশ্চিমবঙ্গের অন্যতম। আমি জানি সুকান্ত মজুমদার আজকে বলেছে যে আপনি দলীয় সাংগঠনিক হিসেবে কর্মসূচিতে থাকেন না, যেখানে মিটিং হয়, আপনার এটা মানে কমফোর্ট জোন নয়। সুকান্ত বাবু উত্তর দিতে পারবেন, আমি কেন উত্তর দিতে? যিনি বলেছেন তাকে উত্তর দিতে। আমি আজকে মেদিনীপুরে ডাক্তারদের সাসপেন্ডের বিরুদ্ধে কর্মসূচিতে ছিলাম, সবাই দেখেছেন। আর আমি অর্গানাইজেশনের পোর্টফোলিও হোল্ডার নই, তা আমি বিরোধী দল নেতা, আমার কাজ সম্পর্কে সচেতন। আমি আপনার কাছে যার কথা আপনি বললেন, তার যিনি বলেছেন তার ব্যাখ্যা ওনাকেই দিতে হবে, আমি দিতে হবে। দেখলেন শুভেন্দুর উত্তর? তেলে বেগুনে জ্বলে উঠেছে পাগলটা, তেলে বেগুনে জ্বলে উঠেছে সুকান্তর নাম শুনে। তো এই হচ্ছে অবস্থা। বঙ্গ বিজেপির নিচু তলার কর্মীদের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে আদি ভার্সেস নব্য, পুরনো বিজেপি ভার্সেস শুভেন্দুর নতুন বিজেপি। জন বার্লা আজকে আমাদের মঞ্চে ছিলেন এবং জন বার্লা পরিষ্কার ভাষায় তিনি ইতিমধ্যে তার স্ট্যান্ড বলে দিয়েছেন, নতুন কিছু বলার নেই। আমরা এর আগেও বলেছিলাম মাদারিহাট নির্বাচনের সময় যে জন বার্লার মতন বন্ধুরা আমাদের সাথে আছেন এবং মাদারিহাটে যে খেলা হবে আমরা বলেছিলাম খেলা হয়ে গেছে, এবং তার তো আজকে দেখতেই পেলেন আপনারা উদাহরণ, এবং আস্তে আস্তে ধীরে ধীরে দেখবেন এক মাসের মধ্যে উনি বলবেন যাবার। জন বার্লা বলছেন ওনাকে ছুরি মারা হয়েছে পিছন থেকে, তাই উনি কোন দলে আছেন? বিজেপিতে ছিলেন। বিজেপির যে মেম্বারশিপ চলছে পশ্চিমবঙ্গে 27 অক্টোবর থেকে 25 তারিখ ক্লোজ হয়ে যাবে, প্রাইমারি মেম্বারশিপ, অ্যাক্টিভ মেম্বারশিপ। উনি পার্টির মেম্বারশিপ নিয়েছেন। আপনাদের মিডিয়ার প্লান্টেড, উনি কি করবেন উনার বক্তব্য। কিছু লোক আছে যারা মন্ত্রী হওয়ার যোগ্যতা ছিল না, মন্ত্রী হয়েছে, তারা মন্ত্রী পদের ক্ষমতায় থাকতে চায়। বাবুল সুপ্রিয় অনেক বড় বড় কথা গান বেঁধেছিলেন, কালীঘাটের চালা সব চোরেদের পাঠশালা। সেই বাবুল সুপ্রিয় দুটো টার্ম মন্ত্রী হওয়ার পরে যখন ড্রপ হয়েছেন, তিনিও দল পরিবর্তন করেছেন, তাকে মন্ত্রী থাকতেই হবে। আর উনিও মন্ত্রী ছিলেন, টিকিট পাননি, হারানোর চেষ্টা করেছেন মনোজ টিকদাকে, হারাতে পারেননি। তিনি এখন ক্ষমতায় থাকতে চান, ক্ষমতায় থাকতে গেলে যাদের সঙ্গে গেলে নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে ক্ষমতা পাওয়া যায়, ওখানে গেছেন। নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন আপনাদের সবচেয়ে পছন্দের বাংলা ইউটিউব চ্যানেল এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। আজকে হেডলাইন দেখে আপনারা অসন্তুষ্ট হবেন না, বিশেষ করে যারা বিজেপির ভক্ত বা বিজেপির অনুরাগী, তাদের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি, অসন্তুষ্ট হবেন না। যেহেতু আপনারা গরুকে মাতা বলেন এবং গরুর সন্তান আপনারা,
তাহলে আপনারা যেখানে থাকেন বা আপনাদের পার্টিটাকে আমি গোয়াল ঘর বলতেই পারি, সেই গোয়াল ঘরে কিন্তু গন্ডগোল লেগেছে, গুতগুতি শুরু হয়ে গিয়েছে একজনের সাথে আরেকজনের। আর শুরুতেই যে ক্লিপিংটা আপনারা দেখলেন, সেই ক্লিপিং দেখে কি মনে হলো? সুকান্ত মজুমদার বনাম শুভেন্দু অধিকারী বনাম জন বার্লা দেখলেন আপনারা। কিন্তু এটাই শেষ নয়, এটা হিমশৈলের একটা চূড়া মাত্র। যখন দিলীপ ঘোষ সভাপতি পদ থেকে সরে গেলেন, তখন থেকেই কিন্তু এই গোষ্ঠীদ্বন্দ্বের শুরু। শুভেন্দু অধিকারী বিজেপিতে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই গোষ্ঠীদ্বন্দ্ব চাপা সুরে ছিল, কিন্তু দিলীপ ঘোষের প্রভাব এতটাই বেশি ছিল, তারা খুব একটা মাথা চাড়া দিয়ে উঠতে পারেনি। এমনিতে দেখুন, দক্ষিণপন্থী দলে এই গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কিছু না। তৃণমূলে আছে, কংগ্রেসে আছে, এমনকি বামপন্থী দলেও আছে। গোষ্ঠীদ্বন্দ্ব নতুন কিছু না, কিন্তু সেটা একেবারে আকচার পর্যায়ে চলে যায়, মানে মারামারি হচ্ছে, একদল আর এক দলের বিরুদ্ধে কথা বলছেন প্রকাশ্যে। এছাড়াও আপনাদের মনে থাকবে মুরলীধর লেনের অফিসের বাইরে সুকান্ত মজুমদারের ছবির ওপর জুতো পেটা করতে আমরা দেখেছি। তো এরকম জুতোর বিজ্ঞাপন বা টেবিল চেয়ার ভাঙচুর, এসব আমরা বিজেপি বিভিন্ন সভায় দেখি। এটা আমরা দেখতে দেখতে অভ্যস্ত। যে দলটা ক্ষমতায় আসেনি, ক্ষমতায় আসার আগেই তারা নিজেদের মধ্যে এত খাওয়া খাইতে মেতে গেছে যে ক্ষমতায় এলে তারা কি করবে আমরা ভেবেই শিহরিত হচ্ছি। আজকে আমরা এই গোয়াল ঘরে যে গন্ডগোল, সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করতে চাই। দেখুন, শুভেন্দু অধিকারী হচ্ছেন গিয়ে একদম মধ্যমণি। তিনি বর্তমানে এই মুহূর্তে বিজেপির অন্যতম বাংলার মুখ, এর মধ্যে কোনো ভুল নেই। তিনি রাজ্যের বিভিন্ন জায়গায় ছুটে বেড়াচ্ছেন, বিভিন্ন ইস্যু তুলে আনার চেষ্টা করছেন, রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময় স্টেটমেন্ট দিচ্ছেন, এগুলো সব ঠিক আছে। কিন্তু তিনি সংগঠনের কেউ নন, তিনি নিজেই বলছেন তিনি বিরোধী দলনেতা মাত্র। কিন্তু তিনি যখন চাপে পড়েন বা তার দল যখন হেরে যায়, তখন তিনি বলেন সংগঠনের দায়িত্ব আমার না। আর যখন তার কাছ থেকে চাপটা সরে যায়, খানিকটা চাপমুক্ত হন, তখন তিনি সারা রাজ্যে সংগঠন গড়ে বেড়ান। এটা একটা দ্বিচারিতা বলেই মনে হয়েছে আমাদেরকে। কারণ তিনি যখন ফাঁদে পড়েন, যেমন এই মুহূর্তে তিনি ফাঁদে পড়েছেন, জন বার্লার দল থেকে চলে যাবেন করছেন, তিনি ফাঁদে পড়েছেন। কারণ তিনি যদি দলের সংগঠনের সর্বময় কর্তা হয়ে থাকেন, অলিখিতভাবে দায়টা তার ঘাড়েই পড়ে, কিন্তু দায় আসলে পড়বে সুকান্ত মজুমদারের ঘাড়ে। আমরা আগেই বলেছি, গতকালই আপনাদের সম্ভবত বলেছি, মনে পড়ছে যতদূর, যে শুভেন্দু অধিকারী চেষ্টা করেছিলেন বা তার লবির লোকেরা চেষ্টা করেছিলেন যাতে সুকান্ত মজুমদার এবার নির্বাচনে জিততেই না পারেন। যেমন চেষ্টা করেছিলেন দিলীপ ঘোষ যেন জিততে না পারেন। দিলীপ ঘোষকে একটা জয়ী আসন, জেতা আসন খড়গপুর থেকে তুলে নিয়ে গিয়ে বর্ধমান দুর্গাপুরে ফেলে দিলেন। বর্ধমান দুর্গাপুরের আসনটা মানে একেবারেই নিশ্চিত ছিল না এবার। গতবার তারা জিতলেও, SS আলুওয়ালিয়া জিতলেও, এবারে তাদের কাছে এই আসনটা ভীষণ কঠিন ছিল। কারণ গতবার আলুওয়ালাজি মানে অত্যন্ত কম মার্জিনে জিতেছিল। সেরকম একটা আসনে দিলীপ ঘোষকে ফেলে দেওয়া হলো, কারণ দিলীপ ঘোষ পশ্চিমবঙ্গ বিজেপির প্রধান মুখ হয়ে উঠেছিলেন। ওদিকে উত্তরবঙ্গে দেবশ্রী চৌধুরীকেও কিন্তু উত্তরবঙ্গ থেকে তুলে এনে কলকাতায় ফেলে দেওয়া হলো, একটা কঠিন আসনে, মানে হেরে যাওয়ার জন্যই এগুলো ফেলা হলো। এগুলো কার অঙ্গুলি হেলনে হয়েছে, কারা করেছে, আপনারাও জানেন, আমরাও জানি। তাই এইটা নিয়ে আর আলোচনা করতে চাই না। কিন্তু এই যে দলের মধ্যে লবিবাজি, আমি সর্বময় কর্তা হয়ে উঠবো, আমি শেষ কথা বলবো, কে শেষ কথা বলবেন? দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, কে শেষ কথা বলবেন? কার কথায় দল চলবে? এই নিয়ে কিন্তু চলছে বিশাল একটা টানাপোড়েন। আমরা এই নিয়ে কথা বলেছি দুজন মানুষের সাথে, দুজনই সাংবাদিক। আমি যথাসময় তাদের পরিচয় আপনাদের সাথে করিয়ে দেবো, কিন্তু তাদের বক্তব্যটা শুনবেন। তাদের মধ্যে একজন হলেন রন্তিদেব সেনগুপ্ত। তিনি আবার RSS ও করেছেন, বিজেপির প্রার্থীও হয়েছিলেন লোকসভায়, যদিও হেরে গিয়েছেন। তিনি কি বলছেন এই নিয়ে, তার কথা শুনবো। আমরা এইভাবে বিভিন্ন মানুষের কথা শুনবো, তারা কি বলছেন, যারা একদম নিরপেক্ষ অ্যাঙ্গেল থেকে বলতে পারবেন বা বিজেপির অ্যাঙ্গেল থেকে বলতে পারবেন। এরকম দুজন মানুষকে আজ আপনাদের সামনে হাজির করব। কিন্তু তার আগে আমরা দুটো কথা বলে নিতে চাই। প্রথম হচ্ছে, শুভেন্দু অধিকারী RSS এর লোক নন। আর RSS কখনোই চাইবে না তাদের সংগঠনের মাথায়, মানে তাদের ফ্রন্টাল অর্গানাইজেশন যে বলতে পারি, বিজেপির মাথায় কোনো নন RSS লোক এসে বসুক।
আর ওদিকে শুভেন্দু অধিকারী চাইছেন, তিনি তো রাজ্য সভাপতি হতে পারবেন না মোটামুটি নিশ্চিত, তিনি চাইছেন তার অনুগামীদের মধ্যে কেউ, যেমন লকেট চ্যাটার্জি, যেমন অগ্নিমিত্রা পল, এরা কেউ সভাপতি পদ অলঙ্কৃত করুক। কিন্তু ঘটনা হচ্ছে অগ্নিমিত্রা পল বলুন বা লকেট চ্যাটার্জি বলুন, এরা কেউই আরএসএস ঘরানার না, উল্টো দিকে বলা যায় এরা তৃণমূল ঘরানার। আপনি বলবেন অগ্নিমিত্রা পল কবে আবার তৃণমূল করলেন? লকেট চ্যাটার্জিকে না হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের আশেপাশে ঘুরঘুর করতে দেখা গিয়েছিল, কিন্তু অগ্নিমিত্রা পল তো তা নয় না, তা নয়। কিন্তু অগ্নিমিত্রা পলের আমার বহুদিন আগের একটা ইন্টারভিউ নেওয়া আছে, ইন্টারভিউটা অডিও ইন্টারভিউ, ভিডিও নয়। সেই ইন্টারভিউতে তিনি কিন্তু ইচ্ছে প্রকাশ করেছিলেন, আমার কাছে সেই প্রমাণও আছে, প্রয়োজন মতন দেব, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত অনুরাগী। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনি কি তৃণমূল কংগ্রেসে জয়েন করবেন? তিনি কিন্তু স্পষ্টভাবে বলেছিলেন আমার রাজনীতি করতে কোনো আপত্তি নেই, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কাজ করতে তো আমার ভালোই লাগবে। একদম কোট আনকোট এই কথাটা বলছি, সে রেকর্ডিং আছে। যদি অগ্নিমিত্রা দেবী কোর্টে যান, আমি কোর্টে সাবমিট করব সেই অডিও রেকর্ডিং। যাকে সে কথা আলাদা ব্যাপার। কিন্তু ঘটনা হচ্ছে যে এই তৃণমূল ঘরানার লোককে বিজেপিতে প্রাধান্য দেওয়া, যারা তৃণমূল থেকে চলে গিয়েছেন বিজেপিতে, ধরুন শঙ্কুদেব পণ্ডাই বলুন, তিনি বেশি গুরুত্ব পাচ্ছেন এখন, টেলিভিশনে তাকেই বেশি দেখা যাচ্ছে। এরকম বহু লোক আছেন যাদেরকে আমরা দেখছি যে বিজেপির যারা একসময় মুখ ছিলেন, সায়ন্তন বসু বলুন, রাজু বলুন, এরকম রাজু মুখার্জি, এরকম অনেক লোক আছেন যারা ধীরে ধীরে বিজেপির মুখ আর নেই, যাদেরকে নিয়মিত আমরা বিজেপির মুখ হিসেবে চিনতাম। রিতেশ তেওয়ারি অত্যন্ত সুবক্তা, এরকম মুখগুলো আর নেই, নতুন নতুন মুখ চলে এসে গিয়েছেন। কে একজন তেওয়ারি আছেন, একটু মানে স্ট্যামারিং করেন, তিনি বলেন একগাল দাড়ি নিয়ে, তিনি আবার লয়ার, তিনি কি বলেন কি না বলেন টেলিভিশনে আমি সত্যিই বুঝি না, আপনারা বুঝলে কেউ জানাবেন। কিন্তু যোগ্য বক্তারা টেলিভিশনে নেই, যোগ্য সংগঠক ময়দানে নেই। দিলীপ ঘোষের মতন সংগঠক বিজেপিতে এই যাবৎ কালের, যেদিন থেকে হিন্দু মহাসভা তৈরি হয়েছে, শ্যামাপ্রসাদ মুখার্জিকে যথেষ্ট সম্মান দিয়েই বলছি, দিলীপ ঘোষের মতন দক্ষ সংগঠক বিজেপিতে একজনও এখনো পর্যন্ত বাংলায় আসেনি, একজনও আসেনি। দিলীপ ঘোষ কিন্তু নিজের দমে দেখিয়ে দিয়েছেন কিভাবে তৃণমূলের সাথে চোখে চোখ রেখে লড়াই করতে হয়, এবং তিনি সেটা প্রমাণও করেছেন ভোটের বাজারে। কিন্তু শুভেন্দু অধিকারী যেদিন থেকে সুকান্ত মজুমদার দলের সভাপতি হলেন, সেদিন থেকে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারকে রাবার স্ট্যাম্প বানিয়ে রেখে দিয়েছেন। এখানে শুরু হয়েছে এই গোল লড়াই। শুভেন্দু অধিকারী তিনি রাবার স্ট্যাম্প বানাতে চাইছেন সুকান্ত মজুমদারকে। সুকান্ত মজুমদারই বা কেন রাবার স্ট্যাম্প হয়ে থাকবেন? তিনি দুবারের সাংসদ, তিনি রাজ্যের সভাপতি, তিনিই বা কেন শুভেন্দুর কথায় উঠবেন বা বসবেন? কিন্তু এই সুকান্ত মজুমদারই সভাপতি হয়েই সুকান্ত বাবুর হাত ধরে পশ্চিমবাংলাটাকে চিনতে শুরু করেছিলেন। এটার মধ্যে কোনো ভুল নেই যে শুভেন্দুর মতন পশ্চিমবাংলাকে কেউ চেনেন না, দিলীপ ঘোষ নন, পশ্চিমবাংলাকে তিনি অলি গলি চেনেন। এবং সেই শুভেন্দু অধিকারীর হাত ধরেই কিন্তু সুকান্ত মজুমদারের সভাপতি হিসেবে তার উত্থান। এবার তিনি সভাপতি হয়ে গিয়েছেন, দুবার সাংসদ হয়ে গিয়েছেন, স্বাভাবিকভাবেই তার এগোতে লাগবে। তিনি থাকতে শুভেন্দু কেন সব ব্যাপারে নাক গলাবে? শুভেন্দু কেন সব ব্যাপারে কথা বলবে? শুভেন্দু তো দলের অফিসিয়াল স্পোক্স পার্সনও না যে তাকে সব ব্যাপারে টেলিভিশনে বাইট দিতে হবে, সব ব্যাপারে মিডিয়ার সামনে আসতে হবে। সুকান্ত মজুমদার ধীরে ধীরে অন্ধকারে চলে যাচ্ছিলেন, আবার তিনি জেগে উঠেছেন। এবার ঘটনা হচ্ছে যে বিজেপি যতদিন না একজন রাজ্য সভাপতি করবে ততদিন এই ডামাডোল চলবে। কিন্তু রাজ্য সভাপতি এখনো পার্মানেন্টলি কেউ নেই, সুকান্ত মজুমদারের টেনিওর শেষ হয়ে গিয়েছে। আমার বক্তব্য অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা অতিথিদের বক্তব্য শুনবো। সুমন দা আছেন আমাদের সাথে, অত্যন্ত মানে দক্ষ একজন সাংবাদিক, আমি যার ফ্যান বলতে পারেন, সেই সুমন দাও বলবেন, রন্তিদা বলবেন, রন্তিদেব সেনগুপ্ত বলবেন। কিন্তু তার আগে দুটো কথা আমাকে বলতেই হবে। প্রথম কথা হচ্ছে, যতক্ষণ না সভাপতি নির্বাচিত হবে একজন, বুথ স্তরে অলরেডি সভাপতি নির্বাচন শুরু হয়ে গিয়েছে বিজেপির, এরপরে মন্ডল স্তরে হবে, তারপর জেলা স্তর হবে, তারপর রাজ্য স্তর হবে, একটা লম্বা প্রক্রিয়া। কিন্তু ভোটের বাকি মাত্র আর 16-17 মাস পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের। এই 16-17 মাসের মধ্যে ধরুন যদি 3 মাস এই সভাপতি নির্বাচন করতে গিয়ে কেটে যায়, হাতে থাকবে কত? আর 12-13 মাস, 1 বছরের থেকে একটু বেশি সময়। এই 1 বছরের একটু বেশি সময় পেয়ে নতুন সভাপতির দায়িত্ব যিনি পাবেন, তার পক্ষে পশ্চিমবাংলার এই 80-90 হাজার বুথে দলকে চাঙ্গা করা সম্ভব? এমনিতেই দলের অবস্থা নড়বড়ে, বিজেপি ছেড়ে লোক দলে দলে তৃণমূলে ঢুকছে,
বিজেপির গড় বলে পরিচিত জায়গাগুলোতে তৃণমূল বিভিন্ন সমবায় নির্বাচনে জিতে আসছে, বিজেপির জেতা সিট হারছে, দেখলেন আপনারা। এর মধ্যে জন বার্লা, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সবাই গিয়েছেন, তিনি একজন প্রাক্তন সাংসদ হিসেবে সরকারি সভায় যেতেই পারেন, কিন্তু গুঞ্জন জন বার্লা নাকি 2-1 দিনের মধ্যেই বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন করবেন। যদি জন বার্লা তৃণমূলে জয়েন করেন তাহলে তো উত্তরবঙ্গে রীতিমতো ল্যান্ডস্লাইড হবে, ধস নামবে বিজেপিতে। কারণ বাস্তবিক অর্থে উত্তরবঙ্গে বিজেপির সংগঠন শক্তপোক্ত করেছেন এই জন বার্লাই, আর কেউ নন। সবাইকে সম্মান জানিয়ে বলছি, সেরকম ভাবে আর কেউ নেই যিনি জন বার্লার মতন করে উত্তরবঙ্গে সংগঠন করতে পারেন। যেভাবে দিলীপ ঘোষ দক্ষিণবঙ্গ জুড়ে দাপিয়ে বেরিয়েছেন, জন বার্লাও কিন্তু উত্তরবঙ্গের সংগঠনটা করেছেন। তাকেই শুভেন্দু অধিকারী বলে দিচ্ছেন যে তিনি নাকি আর দলেই নেই, তার সদস্য পদই নেই। যাকে সেটা তাদের নিজেদের ব্যাপার, কাকে দলে রাখবেন কাকে রাখবেন না সেটা তাদের ব্যাপার। কিন্তু মুশকিলটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী যে ধরনের আচরণ করছেন, দুবারের সাংসদ সুকান্ত মজুমদার তাকে তাচ্ছিল্য করে কথা বলা, জন বার্লার মতন প্রাক্তন বিজেপি নেতা তাদের তাচ্ছিল্য করা, এটা বোধহয় শুভেন্দুর হতাশারই বহিঃপ্রকাশ। আমরা বলবো এই নিয়ে কথা রন্তিদেব সেনগুপ্ত এবং সুমন দার সাথে, তবে তার আগে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর ফিরে আসছি রন্তিদেব সেনগুপ্তকে সঙ্গে নিয়ে। সঙ্গে থাকুন। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর আ মাস্ট ট্রাই। আমরা আজ প্রথমেই পেয়ে গিয়েছি প্রাক্তন আরএসএস, প্রাক্তন বিজেপির নেতা এবং বর্তমানে কেন বরাবরই সাংবাদিক হিসেবে যথেষ্ট সুনাম আছে ওনার, রন্তিদেব সেনগুপ্তকে। রন্তিদা, এই যে গোয়াল ঘরে গন্ডগোল লেগেছে, শুভেন্দু বনাম সুকান্ত সাথে শুভেন্দুর একটা গন্ডগোল, আবার শুভেন্দু জন বার্লা নিয়ে মন্তব্য করছেন, মানে বিরূপ মন্তব্য করছেন। হঠাৎ এইরকম একটা গন্ডগোল কেন সৃষ্টি হলো বিজেপির সুখের সংসারে? আমি একটা কথা বলি, কোনোদিনই সংসারটা সুখের ছিল না। আপনি যদি বিজেপির ইতিহাসগুলো দেখেন, রাহুল সিংহর সঙ্গে তপন শিকদারের গন্ডগোল, দলও ছেড়েছিলেন তপন শিকদার। তথাগত রায়ের সঙ্গে যখন উনি রাজ্য সভাপতি ছিলেন তখন এক দলের গন্ডগোল। আবার সুকুমার ব্যানার্জিকে হারানোর জন্য রাহুল সিংহর কোমর বেঁধে নেমে পড়া। হ্যাঁ, রাহুল সিংহ তখন একে সমর্থন করেছিলেন, ওই যে হাওড়ার অধ্যাপক যিনি ছিলেন তাকে সমর্থন করেছিলেন না। এদের এই গন্ডগোলটা কিন্তু বরাবরই ছিল, মানে নতুন করে বিজেপি রাজ্য বিজেপি সুখের সংসার ছিল তা নয়। বরাবরই এদের সংগঠন বলতে হাতে গোনা 5টি লোক, কিন্তু তার মধ্যে গোষ্ঠী 2-3টে বরাবরই ছিল। এই গোষ্ঠীবাজির জন্য তো একসময় ধরুন কর্নেল সব্যসাচী বাগচি রাহুল সিংহর সঙ্গে গন্ডগোলে তিনি দল ছেড়ে বেরিয়ে গিয়েছে। দল ছাড়ার ঘটনা তো কম ঘটেনি। পরেশ দত্ত দল ছেড়ে বেরিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিলেন, পরে উনি এমএলএও হয়েছিলেন তৃণমূল। পরে যখন দিলীপ ঘোষকে যখন রাজ্যে প্রথমে সম্পাদক করে নিয়ে আসা হলো, তখন শুনেছি দিলীপ ঘোষই আমাকে দুঃখ করে বলেছেন যে রাহুল সিংহ ওকে ঘরে ঢুকতে দিতেন না, বাইরে চেয়ারে ওকে বসতে হতো। মানে সম্পাদকের কোনো জায়গা ছিল না রাজ্য বিজেপির দপ্তরে, মুরলীধর সেন দিলে। তারপর তো আরএসএস হস্তক্ষেপ করে রাহুল সিংহকে সরিয়ে দিলীপ ঘোষকে সভাপতি করবে। তো তাতে কি রাহুল সিংহ দলবল মেনে নিয়েছিল? মেনে নেয়নি। আবার যখন শুভেন্দু এই দলে ঢুকলেন তখন দিলীপের লোকেরা ওকে মেনে নিতে চাইছিলেন না, কিন্তু শুভেন্দু মাথার ওপর হাত ছিল অমিত শাহের, ফলে দিলীপ এদিক ওদিক নানা রকম বিবৃতি দিয়ে বেড়ালেও শুভেন্দুকে টাইট করতে পারছিলেন না। আবার শুভেন্দুর কলকাঠি নাড়ায় দিলীপকে মেদিনীপুরের আসন ছেড়ে চলে যেতে হলো।
তাদের মেদিনীপুর এবং হারলো, দিলীপও হারলেন অন্য জায়গা থেকে, মেদিনীপুর হারলো বিজেপি। তারপর সুকান্ত মজুমদার সভাপতি হয়ে এলেন, উনি দেখলেন যে এ তো মহা সমস্যা, এখানে তো শুভেন্দু ইচ্ছরি ঘোড়ায় দলে, তাহলে সভাপতি হয়ে আমার কি লাভ। ফলে শুভেন্দু একটা সুকান্ত নিজেদের মতো করে তার কিছু লোকজন নিয়ে এগোনোর চেষ্টা করেন, তার পেছনেও আবার RSS এর মতো সুকান্তর পিছনে। ফলে এখন যেটা হয়েছে অবস্থা, সুকান্তর একটা দল, শুভেন্দুর একটা দল, দিলীপ ঘোষের একটা দল, তিনটে দল এদের তিনজনের, এবং তিনটে দলই সমানে চেষ্টা করে যাচ্ছে কে রাজ্য সভাপতির শিকেটা কার ভাগ্যে ছিড়বে। তবে শুভেন্দুর ভাগ্যে ছিড়বে না, এটা বোধহয় শুভেন্দু জেনে গেছে। এখন দিলীপ শেষ চেষ্টা করে যাচ্ছেন যে তিনি যদি পান, আবার সুকান্ত শেষ চেষ্টা করে যাচ্ছেন। দেখবেন এরা এই যে গরম গরম কথা বলে না, বাজার নেমে বিবৃতি দেয়, এই যে সুকান্ত বলেন ঘরে ঘরে অস্ত্র রাখবেন, শুভেন্দু মাঝে মাঝে বলেন আমি একে কোমরে দড়ি পড়াবো, ওকে কোমরে দড়ি পড়াবো, হ্যাঁ রাস্তায় পেলে দেখে নেবো। দিলীপ মাঝে মাঝে বলেন যে লাঠি নিয়ে হাতে ময়দানে নামবো। এসব ওরা কিছুই করবেন, এসব কিছুই এরা করবেন না। এদের পেছনে পাঁচটা লোকও নেই, কোথাও কোনো সংগঠন নেই। সংগঠন নিশ্চিন্ন কিছুটা। একটা কথা জিজ্ঞাসা করি আপনাকে, কেন্দ্রীয় নেতৃত্বের হস্তক্ষেপও দেখতে পাচ্ছি না সেভাবে এই নিয়ন্ত্রণ করার ব্যাপারে। কেন্দ্রীয় নেতৃত্ব পশ্চিমবাংলার ব্যাপারে এত উদাসীন কেন? আমি যতদূর জানি, মানে আমি যেটুকু বিজেপির বিভিন্ন সূত্র থেকে শুনেছি, কেন্দ্রীয় নেতৃত্ব এদের বারবার সংগঠনে জোর দিতে বলেছেন। শুধু বিবৃতিবাজি করে আর কলকাতা হাইকোর্টে দৌড়ে দলকে ক্ষমতায় আনা যাবে, সংগঠনটাকে জোরদার করে। তো সংগঠন জোরদার করার দিকে এরা কেউ নজর দেয় না। শুভেন্দু তার মতো করে নিজেদের লোকজনদের গত বিধানসভা নির্বাচনের টিকিট পাইয়ে দিয়ে নিজের একটা গোষ্ঠী তৈরি করতে চেয়েছেন। সুকান্ত নিজের গোষ্ঠী, দিলীপ নিজের গোষ্ঠী, এরা কেউই সংগঠনের দিকে নজর দেননি, এবং যার ফলে বারবার এই শোচনীয় পরাজয় হচ্ছে। তো কোনো সংগঠন নেই, মানে শুধু তো হাওয়া গরম করে তো হবে না, সংগঠন দিয়ে ভোট লড়তে হয়। সংগঠন তো কোথাও নেই, বরং তৃণমূল স্তরে এদের যেটুকু সংগঠনেরা হয়তো বা হয়েছিল সেটুকু তৃণমূল স্তরে আবার তৃণমূলের দিকে চলে যাচ্ছে। এখন কেন্দ্রীয় নেতৃত্ব বুঝে গেছে যে এখানে বিজেপিকে দিয়ে খুব কিছু হবে না, মানে যারা নেতৃত্ব আছে এদের দিয়ে কিছু হবে না। ফলে কেন্দ্রীয় নেতৃত্ব, আমি যা শুনেছি বিভিন্ন বিজেপির সূত্র থেকে, যে কেন্দ্রীয় নেতৃত্ব এই পশ্চিমবঙ্গ বিজেপি সম্পর্কে অত্যন্ত হতাশ, তা হালই ছেড়ে দিয়েছে বলা যায়। মানে হাল ছেড়ে দিয়েছি বলেই আর এখানে এই দেখবেন অন্য রাজ্য নেই যতটা তারা উদ্গ্রীব, যতটা তারা তৎপর, ততটা তৎপর এখানে নয়। এরা ততটা তৎপর এখানে রাজ্য বিজেপি নিয়ে নয়, হয়তো হাল ছেড়ে দেওয়ার একটা নিদর্শন কি, যা করছে করুক, এরা খুব বেশি মাথা ঘামিয়ে লাভ। রঞ্জিত, আমার শেষ প্রশ্ন, তাহলে 2026-এ বিজেপির কি পশ্চিমবাংলা ক্ষমতা দখল শুধু স্বপ্নই রয়ে যাবে? মাফ করবেন, 2026-এ বিজেপি ক্ষমতা দখল করতে পারবে না, কোনো মতেই পারবে না। কারণ আমি বিভিন্ন জেলায় ঘুরে বেড়াই, তো বিভিন্ন জেলায় ঘুরতে গিয়ে আমি দেখেছি এই যে মানে শুধু তো হিন্দুত্বের স্লোগান দিয়ে না, হয়তো শহরের উচ্চবিত্ত মধ্যবিত্তের মধ্যে সেটা জয় করতে পারবে, কিন্তু এই যে সামাজিক প্রকল্পগুলো মমতা বন্দ্যোপাধ্যায় এখানে চালু করেছেন, তার ফলে এখানে বহু মানুষ কিন্তু সামাজিকভাবে উপকৃত হচ্ছেন এবং বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা তারা ভোগ করছেন। আজকেই ধরুন, আজকে দুপুরে আমি বেরিয়েছিলাম, আমি শান্তিনিকেতনের যে অঞ্চলে থাকি সেই অঞ্চলটি এতদিন পুরসভার আওতায় ছিল, এতদিন পঞ্চায়েতের আওতায় ছিল, খুব সম্প্রতি পুরসভার আওতায় এসেছে। তো আমি বেরিয়ে দুপুরে দেখলাম এখানে সেই সদ্য এই পুরসভার ভেতরে ঢোকা দুটি ওয়ার্ডে, 1 নম্বর ওয়ার্ড যেখানে আমি থাকি এবং 2 নম্বর ওয়ার্ড, এই দুটি ওয়ার্ডে দুয়ারে সরকারের ক্যাম্প চলছে এবং বিভিন্ন প্রচুর মানুষ সেখানে ভিড় করেছেন এবং তারা কিন্তু সরকারি যে পরিষেবাগুলো সেগুলো পাচ্ছেন, সেগুলো পেতে চান, বা চালু পরিষেবায় যে আর কি ভাবে তার কোথাও যদি তাদের অসুবিধা হয় সেগুলো জানাতে এসছেন এবং সেখানে কিন্তু তারা সেই সরকারের সেই সহযোগিতাটা পাচ্ছেন বিভিন্ন সরকারি দপ্তরে। এখন এই মানুষগুলো কিন্তু উপকৃত। এই চেহারা শুধু যে আমি এখানে দেখেছি তা না, আমি
আমি আরো বিভিন্ন জেলাতেও দেখেছি যে এই যে প্রকল্পগুলো থেকে প্রচুর মানুষ, বিশেষ করে প্রান্তিক মানুষ, গ্রামীণ মানুষ, এরা যে সুযোগটা পাচ্ছেন, তারা সেই সুযোগটা মানে এটাকে ভিক্ষা বলে কিন্তু অবমাননা যেটা সিপিএম করে, বলে সিপিএম বুঝতে পেরেছে ভিক্ষা বলাটাকে কতখানি অন্যায়, বা বিজেপিও একসময় করতে চেষ্টা করেছিল, যে বলে না যে লক্ষ্মীর ভান্ডার নাকি ভিক্ষা, মুখটা নাকি ভিক্ষা, ভিক্ষা দিয়ে ভোট কেনা হচ্ছে। এটা উচ্চবিত্ত শহরে মানুষদের একটা মানে তাচ্ছিল্যজনক মনোভাব গ্রামীণ মানুষদের, কিন্তু তারা জানে না যে এই যে ধরুন লক্ষ্মীর ভান্ডার বা কন্যাশ্রী, হ্যাঁ, এই প্রকল্পগুলি গ্রামের প্রান্তিক এবং গরিব মানুষের পক্ষে কতখানি সামাজিকভাবে কতখানি সহায়ক হয়েছে। মানে এই যে সামাজিক প্রকল্পগুলো একটা কোনো বিকল্প আর চালু করতে পারেনি, আগেও সিপিএম পায়নি, বা বিজেপি যে করবে সেটা কেউ বুঝতে পারছে না, বিজেপি বলছেও না। ফলে এই মানুষগুলো কিন্তু তৃণমূলকে ভোট দেবে, এই জায়গাটা কিন্তু তৃণমূলের কোনো নেই। শহুরে মধ্যবিত্ত উচ্চবিত্ত হয়তো বিজেপিকে ভোট দিতে পারে, সিপিএম কেও ভোট দিতে পারে, কিন্তু গ্রামীণ এবং প্রান্তিক মানুষ, এইখানে মমতা বন্দ্যোপাধ্যায় জমি তৈরি হয়ে গেছে। 2026-এ সেই জমিটাকে ভাঙার ক্ষমতা কারণ। অনেক ধন্যবাদ রন্তিদা আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমরা আপনার মূল্যবান বক্তব্য শুনতে পেলাম। দর্শকদের পক্ষ থেকে আপনাকে অনেক ধন্যবাদ জানাই। এতক্ষণ আমরা শুনছিলাম প্রাক্তন বিজেপি নেতা এবং আরএসএস নেতা এবং মানে সকলের শ্রদ্ধেয় সাংবাদিক রন্তিদেব সেনগুপ্তর কথা। আমরা কথা বলে নেব আরো একজন সাংবাদিক, প্রথিতযশা সাংবাদিক, কলকাতা যারা সাংবাদিকতা করি আমরা তাদের সকলের গুরু বলা যায়, সুমন ভট্টাচার্য। আপনারা এর আগেও দেখেছেন। সুমনদা, আরো একবার স্বাগত এনকে ডিজিটালে। দাদা, একদম সরাসরি প্রশ্নটা করি। গোয়াল ঘরে গন্ডগোল লেগেছে, গুতগুতি শুরু হয়ে গিয়েছে। শুভেন্দু বনাম সুকান্ত মজুমদার, আবার শুভেন্দু বনাম জন বার্লা। বলছি, হচ্ছেটা কি? দেখুন, এটার আমাকে শোনা যাচ্ছে তো? একদম। দেখুন, প্রথমত একবার আমি ক্ষমা চেয়ে নিই যে আমার সম্পর্কে এত ভালো ভালো কথা আপনি বললেন, কিন্তু আমি অত ভালো ভালো কথা ওই গোয়াল ঘরে যারা আছেন তাদের সম্পর্কে বলতে পারছি না। দেখুন, এই বিবাদটা যে কেন লেগেছে, অর্থাৎ গোমূত্রের মধ্যে কতটা সোনা আছে সেটা ভাগাভাগি নিয়ে লড়াই চলছে কিনা সেটাও আমি বলতে পারবো। ইস্যুটা হচ্ছে 2024-এর লোকসভা নির্বাচনের আগে দিলীপ ঘোষ বলেছিলেন যে লাঙল জুততে তো দুটো গরু লাগে, তো একটা গরু হচ্ছে সুকান্ত আর একটা হচ্ছে শুভেন্দু। আমরা সবাই সেই টেলিভিশন সাক্ষাৎকার দেখেছি। তো তারপরে দেখা গেল যে গুতগুতি একদম জোর কদমে চলে এসছে। সুকান্ত মজুমদার বলছেন শুভেন্দু অধিকারী তো বড় নেতা, ব্যস্ত নেতা, তাই সাংগঠনিক বৈঠকে আসেন না। আমি জানি না যে সুকান্ত বাবু ঠিক কি মিন করতে চেয়েছেন। মানে ওই দিন তো ডোনাল্ড ট্রাম্পের শপথ হচ্ছিল, তো সেখানে নরেন্দ্র মোদী যেতে পারেননি। শুভেন্দু অধিকারী কি ভার্চুয়ালি ছিলেন না কি করছিলেন, না ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বলছিলেন, আমি জানি না। কিন্তু এটা বোঝা যায় যে শুভেন্দু অধিকারী আরএসএস এর যে স্কিম অফ থট সেটাতে ফিট করতে পারছেন না। আর সুকান্ত মজুমদার হচ্ছেন আরএসএস এর ঘরের ছেলে, তাকে বিজেপি রাজ্য সভাপতি করা হয়েছে। ফলে আপনি যেটা বলছেন একদম মানে গোয়াল ঘরে এমন গুতগুতি চলছে যে খুব মুশকিল। সুকান্ত মজুমদার আবার মাঝে মাঝে যখন এই শুভেন্দুর সঙ্গে এটে উঠতে পারেন না, তখন উনি আবার মিঠুন চক্রবর্তীকে ভাড়া করে আনেন। মিঠুন চক্রবর্তী আবার যখন আসেন, এমনি সময় আসেন না, সিনেমা রিলিজ ফিলিজ থাকলে আসেন, রিলিজের আসে রিলিজ সিনেমায় যত ওনার গরম ডায়লগ থাকে তার জন্য বাইরে বেশি গরম ডায়লগ দেন, একে পুঁতে দেবো, ওকে অমুক করে দেবো, তারপর উধাও হয়ে যান। এবং বিজেপিটা না ক্রমশ কি হচ্ছে বলুন তো, ওই পিসি সরকারের ম্যাজিকের মতো হচ্ছে যে বাসকে ঢুকছে কেউ, তারপর আর তাকে দেখা যাচ্ছে না, বাসকে ঢুকছে কেউ, তারপর আর তাকে দেখা যাচ্ছে না। সত্যি তো সুকান্ত বাবু ঠিক বলেছেন যে শুভেন্দু অধিকারী করেনটা কি, যে মিটিং এ আসেন না, নিশ্চয়ই ওবামার সাথে লাঞ্চ খাচ্ছিলেন না, আবার ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতবর্ষের বিদেশ নীতি নিয়ে আলোচনা করেনটা কি। আমার নিজের মনে হয় যে শুভেন্দু অধিকারী একটু ফ্রাস্ট্রেটেড হয়ে গেছেন। বিজেপিতে উনি এসে যা যা ভেবেছিলেন তা তো করতে পারছেন না। কতদিন মানে 2026-এর বিধানসভা নির্বাচন অব্দি উনি আদৌ বিজেপিতে টিকবেন কিনা সেটা একটা বড় বিষয়। আবার আমি এই প্রসঙ্গে দিলীপ ঘোষের একটা কথা মনে করিয়ে দিই। দিলীপ ঘোষ 2024-এর লোকসভা নির্বাচনে বর্ধমানে হারার পরে একটা খুব দুর্দান্ত কথা বলেছিলেন। দিলীপ ঘোষ কথাবার্তা মজারই বলেন, সেটা হচ্ছে যে
দেখুন আমি বুঝতে পারছি না যে বিজেপির এজেন্ডাটা কি ছিল, মানে শুভেন্দু অধিকারীর এজেন্ডা কি ছিল। উনি লোকসভায় জেতা আসন হারার জন্য স্ট্র্যাটেজি করছিলেন, না হারা আসন জেতার জন্য? সত্যি দেখুন, দিলীপ দা এলেন মেদিনীপুর থেকে বর্ধমানে, তো বর্ধমানে ছিলেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া, তিনি গেলেন আসানসোলে। আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পল, যিনি আবার শুভেন্দু অধিকারীর ব্লু হোয়াইট এমএলএ, তিনি চলে এলেন মেদিনীপুরে। তো বর্ধমানে সুরিন্দর সিং আলুওয়ালিয়া ছেড়ে যাওয়া সিটে দিলীপ ঘোষ হারলেন, আসানসোলে গিয়ে সুরিন্দর সিং আলুওয়ালিয়া হারলেন, আর আসানসোল থেকে মেদিনীপুরে এসে অগ্নিমিত্রা পালও হারলেন। তো তাহলে প্রশ্ন হচ্ছে শুভেন্দু অধিকারী দলে করেনটা কি? আমি আবার বলছি যে এটা আমি জানি না। দেখুন, দিলীপ দা যে গোমূত্রে সোনার সন্ধান পেয়েছিলেন, সেই সোনার ভাগাভাগি নিয়ে শুভেন্দু অধিকারী ব্যস্ত থাকেন কিনা, কিন্তু এটা তো সুকান্ত বাবু একজন মানে রাজ্য সভাপতি হিসেবে তার গলায় যে আক্ষেপ ঝরে পড়েছে যে উনি তো বড় নেতা, উনি আসতে পারেন না, তাতে এটা আমার খুব চিন্তার বিষয় লাগছে যে এই যে গুতোগুতিটা চলছে, এই গুতোগুতিতে এই গোয়ালের কি হবে। মানে এমনিতেই দেখুন গোয়াল ভরেছে হচ্ছে যত বাইরে থেকে আনা গরু নিয়ে, মানে 50% হচ্ছে। আপনি যদি মাথায় রাখেন 2021-এ যত লোক বিজেপির টিকিট পেয়েছিলেন, শুভেন্দু যাদের এনে টিকিট দিয়ে, তাদের মধ্যে 130 জনই হচ্ছে অন্য দল থেকে আসা, সিপিএম, তৃণমূলই বেশি। তো তার মধ্যে আবার অর্ধেক লোক, ধরুন দীপেন্দু বিশ্বাস, এরা সব কোথাও ফেরত চলে গেছে। তো শুভেন্দু অধিকারী এখন চান কি? আর সুকান্ত মজুমদারের যে মানে হতাশা, এই হতাশা তো মানে একদম বুক ফেটে বেরিয়ে আসছে, এটারই বা কি হবে? না, একটা কথা শুভেন্দু বলছেন যে তিনি সংগঠনের লোক না, তাই সাংগঠনিক বৈঠকে তার যাওয়ারও প্রয়োজন নেই। দেখুন, এটা তো একটা বিজেপির রাজ্য মানে দফতরের গুরুত্বপূর্ণ বৈঠক, তো সেটাতে উনি যদি না থাকেন তার মানে উনি সংগঠনের চাইতে বড় কিছুর লোক। আচ্ছা, ভুলে গেলে চলবে না যে এর আগে উপনির্বাচনে হারের পর শুভেন্দু কিন্তু সংগঠন নিয়ে কটাক্ষ করেছিলেন যে আন্দোলনমুখী সংগঠন করতে হবে। তো দেখুন, মানে সেই অনেক দিন আগে বাংলায় মানে যখন প্রথম ব্রিটিশরা এসেছিল, একটা দ্বৈত শাসন ব্যবস্থা ছিল, যে একজনের হাতে মানে রাজত্ব, আর একজনের হাতে ক্ষমতা। এখানে মনে হয় সুকান্ত বাবুর হাতে রাজত্ব, মানে সুকান্ত বাবুর কাছে পদ আছে, আর সব ক্ষমতা হচ্ছে শুভেন্দুর কাছে। তো এই যে দুজনের দড়ি টানাটানি, তাতে আমার মাঝে মাঝে কখনো দিলীপ ঘোষের ফুটনোট এবং মিঠুন চক্রবর্তীর গরম গরম সংলাপ। মিঠুন চক্রবর্তী এদের কার মামা হন আমি জানি না, মানে নিশ্চয়ই মামা না হলে এরকম মানে 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 মামার মতো করে ভাগ্নেরা আদর করবে কেন, সেটা আমি বুঝি না। এই পুরো দলটা না ক্রমশ, এটা কি শীতকাল প্রবীরবাবু? এখনো, হ্যাঁ, তাহলে শীতের সময় সার্কাস ঠিক আছে, শীতে অব্দি সার্কাস ঠিক আছে, গরমকালে তো সার্কাস হলে খুব সমস্যা হয়ে যাবে প্রবীরবাবু। আমরা একটু মজার কথা ছেড়ে সিরিয়াস কথা বলি, শেষ প্রশ্ন করি। আপনি 2026-এ বিজেপির ভবিষ্যৎটা কি দেখতে পাচ্ছেন? আপনি এটা আমায় জিজ্ঞেস করছেন কেন? শুভেন্দু অধিকারী কি দেখতে পাচ্ছেন, সুকান্ত মজুমদার কি দেখতে পাচ্ছেন, দিলীপ ঘোষ কি দেখতে পাচ্ছেন? যদি ওনারা নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল দেখতেন, তাহলে কি মানে যখন কেউ বুঝতে পারে যে তাদের ইলেকশনে ভালো রেজাল্টের চান্স আছে, তখন তো তারা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবে। সবাই জানে যে 2026, প্রথমত আমার দৃঢ় সন্দেহ আছে যে 2026 অব্দি বিজেপি দলটা অটুট থাকবে কিনা, কতজন বিধায়ক বিজেপির সঙ্গে থাকবে সিরিয়াসলি। দ্বিতীয়ত হচ্ছে শুভেন্দু অধিকারী বিজেপির সঙ্গে থাকবেন কিনা। তারপরে তো পারফরমেন্স করা। আপনি ভাবছেন যে মানে বিরাট কোহলি আর রোহিত শর্মা সামনের ওয়ার্ল্ড কাপে কি করবে, তার আগে দেখলেন বিরাট কোহলি রিটায়ারই করে গেছে। তো আপনি কি করবেন তাহলে? আপনি মানে যাদের নিয়ে বিজেপি প্ল্যান করছে তারা বিজেপিতে আদৌ থাকবে কিনা, সেটা নিয়ে আমার খুব চিন্তা আছে, মানে এটা নিয়ে আমার চিন্তা। দারুণ ইঙ্গিত দিলেন আপনাকে সুমনদা, কি বলবো বুঝতে পারছি না, মানে প্রশ্নের খেই হারিয়ে ফেলছি আমি, শেষ করেও শেষ করতে পারছি না। আর একটা প্রশ্ন করে আজকের অনুষ্ঠানটা আমরা শেষ করব, সেটা হচ্ছে এই যে বিজেপির এই ডামাডোল অবস্থা আমরা বুঝতে পারছি, আমরা নিজেরাও সমীক্ষা চালাচ্ছি সারা পশ্চিমবাংলা জুড়ে, আমরা দেখতে পাচ্ছি যে সমীক্ষা তো 2021-এ একেবারে মিলে গিয়েছে। হ্যাঁ, আমরা তার আগেও মিলিয়ে দিয়েছিলাম। তো আমরা এরকম সমীক্ষা সারা বছর ধরে চালাই সুমনদা। আমরা বুঝতে পারছি যে আগামী নির্বাচনে বিজেপির 40টা সিট পাওয়াও খুব মুশকিল হয়ে যাবে। সেই অবস্থায়
অগ্নিমিত্রা পল এবং লকেট চ্যাটার্জিকে, মানে এদের মধ্যে কাউকে একজনকে সভাপতি হিসেবে দেখতে চাইছেন শুভেন্দু ওই তৃণমূল থেকে আসা লোকজনকেই তার লবিতে রাখতে চাইছেন এবং তাদেরকেই ক্ষমতায়নের মাঝখানে তাদের রাখতে চাইছেন। কিন্তু আরএসএস এর সমস্যা হচ্ছে যে আরএসএস না করলে মানে বিজেপির সাংগঠনিক দায়িত্ব তারা দেয় না। সেক্ষেত্রে শুভেন্দুর এই ইচ্ছেও পূরণ হবে বলে মনে হচ্ছে না। তাহলে এই দীর্ঘদিন ধরে সভাপতি না থাকা, মানে কার্যকরী একজন সভাপতি না থাকা, এটা কি বিজেপিকে আরো ধ্বংসের মুখে ঠেলে দেবে? দেখুন, থিওরিটিক্যালি একটা জিনিস আমাদের বুঝতে হবে, নাও আই এম লিটল বিট অফ সিরিয়াস। সেটা হচ্ছে, যদি কেউ নরেন্দ্র মোদীর বায়োগ্রাফারদের লেখা পড়ে, যেমন ধরুন অজয় সিং, তারা পরিষ্কারই লিখেছেন যে নরেন্দ্র মোদী যে ফিলোসফিটা বিশ্বাস করেন, যেটা অমিত শাহ এক্সিকিউট করেন, সেটা হচ্ছে নিজের দলে যদি তোমার লোক না থাকে তাহলে অন্য দল থেকে যারা সেকেন্ড টায়ারের নেতা, থার্ড টায়ারের নেতা, তাদের নিয়ে আসো। এবং নরেন্দ্র মোদী যখন প্রথম বিজেপির ওজিএস হন, মানে অর্গানাইজেশনাল জেনারেল সেক্রেটারি, তখন এ নিয়ে তার সঙ্গে আরএসএস এর নেতা এবং বিজেপির খুব সিনিয়র নেতা কুশাভাউ ঠাকুরের দীর্ঘ আদর্শগত ডিবেট হয়েছিল। কিন্তু আপনি যদি লক্ষ্য করে দেখেন যে গত 11 বছর ধরে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এই মডেলটাতেই সাকসেসফুল হয়েছে। অর্থাৎ আপনি সেটা যদি ধরুন হেমন্ত বিশ্ব শর্মাই ধরুন, সেটা আপনি ইউপিতে ধরুন রীতা বহুগুণা যোশী ধরুন, আপনি রীতা বহুগুণা যোশীর ভাই বিজয় বহুগুণা উত্তরাখণ্ডে ধরুন, সব জায়গাতেই বিজেপি কিন্তু অন্য দল থেকে ভাঙিয়ে লোক এনেছে। এবার এটা নিয়ে আরএসএস এর একটা সিরিয়াস প্রবলেম আছে, কারণ আরএসএস ও জানে যে এরা যারা আসছে তারা ক্ষমতার জন্য আসছে। এরা কেউ, মানে আপনি আমি অপছন্দ করতে পারি, কিন্তু আরএসএস এর হিন্দুত্বের আদর্শের সঙ্গে ট্যালি করে না। ট্যালি করে না বলি শুভেন্দু, যিনি আগে ইফতার পার্টিটা যার কাছে মাস ছিল, তিনি বিজেপির নেতা হয়ে গেছেন। এবার প্রশ্ন হচ্ছে যে অমিত শাহ যেভাবে পার্টিটা চালাতে চাইছেন, আরএসএস কি সেভাবে চালাতে দেবে? ইটস এ ভেরি বিগ চ্যালেঞ্জ। কারণ আপনি যদি দেখেন, অমিত শাহ নরেন্দ্র মোদী এভাবে দলটা চালালেও, আপনি যদি রাজস্থান, ছত্তিশগড় এবং যখন মধ্যপ্রদেশে বিজেপি ক্ষমতা দখল করলো, তখন কিন্তু মুখ্যমন্ত্রী করা হলো বা দলের গুরুত্বপূর্ণ পদে বসানো হলো পুরনো আরএসএস লোকদের। তো এবং 2024-এ লোকসভা নির্বাচনে ধাক্কা খাওয়ার পর থেকে যেভাবে মোহন ভাগবত ধারাবাহিকভাবে ওয়ার্নিং দিয়ে যাচ্ছেন, এবং এই কিছুদিন আগেও মানে মসজিদের নিচে মন্দির খুঁজতে যেও না, নরেন্দ্র মোদীকে এই যে ধাক্কা দিয়েছেন, এই ধাক্কার পরে দুই গুজরাটি ভদ্রলোক নরেন্দ্র মোদী এবং অমিত শাহ, যারা রাজনীতি এবং ব্যবসার সাথে কোনো তফাৎ রাখেন না, তাদের পক্ষে কতটা নিজেদের এজেন্ডাকে মানে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে, সেটা একটা বড় চ্যালেঞ্জ। আপনি যদি দিল্লি বিধানসভার ইলেকশন আসছে, আপনি যদি দিল্লিতে দেখেন, দিল্লিতে কিন্তু অমিত শাহ নিজের স্ট্র্যাটেজিতে চলছেন, কিন্তু এই নিয়ে থার্ড ইলেকশন যদি বিজেপি দিল্লিতে হারে, তাহলে তো আরএসএস প্রশ্ন করবে যে হোয়াট ইজ দ্য প্রবলেম, তোমরা কেন দিল্লি জিততে পারো না? ফলে আপনি যে প্রশ্নটা করছেন যে শুভেন্দু অধিকারী কতটা লম্বা দৌড়ে বিজেপির এই সিস্টেমের সঙ্গে টিকে থাকতে পারবেন, সেটা জরুরি প্রশ্ন। সেটার জন্যই শুভেন্দু অধিকারী প্রথমে একটা খোঁচা দিয়েছিলেন, এবার সুকান্ত মজুমদার তার পাল্টা উত্তর দিলেন। তাহলে কি আমাদের ধরে নিতে হবে যে শুভেন্দু অধিকারী, যিনি বিজেপির অল পাওয়ারফুল লিডার, তিনি তো শুধু লিডার অফ অপোজিশন না। আপনি যদি লোকসভায় দেখেন, রেখা পাত্র থেকে শুরু করে কৃষ্ণনগরের মহারানী, সব প্রার্থী উনি ঠিক করেছিলেন। এই যে প্রার্থীদের উনি ঠিক করছিলেন, যেভাবে উনি দলটা চালাচ্ছিলেন, সেখানে কি কোথাও স্পিড ব্রেকার সুকান্ত মজুমদার, বা সুকান্ত মজুমদার আসলে আরএসএস এর প্রতিনিধি হিসেবে আনতে চাইছেন? এই যে নতুন বিজেপির অভ্যন্তরীণ সংকটটা শুরু হবে, যার ইঙ্গিত, তারা তো সুকান্ত মজুমদার পাগলও নন, উন্মাদও নন, মানে এমনি বিজেপি করলে যা যা মানসিক সমস্যা থাকে সেগুলো হতে পারে, কিন্তু এমনিতে পাগল বা উন্মাদ নন যে উনি সাংবাদিকদের কাছে সেটা বলবেন। উনি নিশ্চয়ই ওনার ঊর্ধ্বতনদের কাছ থেকে অনুমতি নিয়ে তারপর এটা বলেছেন, ঠিক আছে? তো ফলে শুভেন্দু, যে আপনার যেটা মূল প্রশ্ন, যে লকেট চ্যাটার্জি বা অগ্নিমিত্রা পল, যাদেরকেই শুভেন্দু অধিকারী প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান, সেটা আরএসএস
মানে হয়তো কলকাতার কেশব ভবন অথবা দিল্লির না মানে দিল্লির যে ঝান্ডেওয়ালার অফিস অথবা নাগপুর কেউ অ্যালাউ করবে কিনা সেটা প্রশ্ন। এবার যদি শুভেন্দু অধিকারী ধরে নেন যে অমিত শাহ বুলডোজ করবেন, সেটা ডিপেন্ড করছে যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে দিল্লির রেজাল্ট কিরকম আসছে। যদি দিল্লির রেজাল্ট যদি অমিত শাহর অনুকূলে না যায়, মানে বিজেপি যদি জিততে না পারে, যা সম্ভাবনা খুবই কম, বিজেপি জেতার চান্স দিল্লিতে নেই, তাহলে কিন্তু আরএসএস অমিত শাহকে স্পিড ব্রেক মানে অমিত শাহ রাস্তায় স্পিড ব্রেকার বসিয়ে দেবে, এবং অমিত শাহ রাস্তায় স্পিড ব্রেকার বসা মানেই শুভেন্দুর রাস্তাতেও স্পিড ব্রেকার বসে যাবে। সুনীল বনসাল আর অমিত মালব্য সম্প্রতি কলকাতায় এসেছিলেন, এক বিলাসবহুল হোটেলে তারা মিটিং করেছেন। যে মিটিং এ শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন না, সেই মিটিং এ সুনীল বনসাল বলছেন যে পশ্চিমবঙ্গে হিন্দু ভোটার ছাড়া, মানে একদম স্পেসিফিক বলছেন যে মুসলিম এলাকায় সংগঠনের দরকার নেই, মুসলিমদের ভোট আমরা চাই না। এইটা কি স্ট্র্যাটেজি হতে পারে বিজেপির পশ্চিমবাংলায়? এটা তো বিজেপি মানে বিজেপি মুসলিমদের টিকিট দেয় না, বিজেপি মুসলিমদের কোনো ভালো পদ দেয় না, এটা পরিষ্কার। সুনীল বনসাল সেটা পরিষ্কার করে দিয়েছে। কিন্তু দেখুন, আবার মানে আপনি যে প্রথম কথাটা বলেন, যদি সেটাকে আমি ধরি যে শুভেন্দু অধিকারী ওই মিটিং এ ছিলেন না, শুভেন্দু অধিকারীর কিন্তু একটা টেস্ট অফ সাকসেস তৃণমূলে হয়ে গেছে। উনি ভালো করে জানেন যে এই 30% মুসলমানের ভোট না পেলে উনি মুখ্যমন্ত্রী হতে পারবেন না। শুভেন্দু অধিকারী কোনো হিন্দু আদর্শে অথবা দামোদর বিনায়ক সাভারকার পড়ে অথবা গোলওয়ালকারের বাঞ্চ অফ থটস পড়ে বিজেপি করতে যাননি, উনি মুখ্যমন্ত্রী হওয়ার জন্য গেছে। উনি বিজেপিতে গেলে যদি মুখ্যমন্ত্রী হতে পারেন সে চেষ্টা করছেন, যদি কোনোদিন বোঝেন যে ওয়াইসির দল করলে উনি মুখ্যমন্ত্রী সেটাই করবেন। মানে হি ইজ পলিটিক্যালি ভেরি অপরচুনিস্ট এন্ড অলসো অ্যাম্বিশিয়াস, নাথিং ডে, মানে আমি সেটাকে খারাপ বলছি না। কিন্তু সুনীল বনসাল যেটা ভাবছেন যে পশ্চিমবঙ্গে বিজেপিকে শক্তিশালী করা, আর শুভেন্দুর যেটা রাজনৈতিক উদ্দেশ্য যে মুখ্যমন্ত্রী হওয়া, এই দুটো কমপ্লিট ডিফারেন্ট। সুনীল বনসাল চান যে তার কাছে যে 30 বা 35% ভোট আছে সেটাকে হিন্দু আবেগ দিয়ে ধরে রাখা, আর শুভেন্দু যে চান যে 35 মানে যে কোনো উপায়ে ওনার পেছনে যেন 160 জন বিধায়কের সমর্থন থাকে, যাদের নিয়ে উনি মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসবেন। মানে আমার মনে হয় না যে শুভেন্দু অধিকারীর আদর্শগত অবস্থান বা ওনার রাজনৈতিক কৌশল নিয়ে আমাদের কোনো মানে অন্য ধরনের মতামত থাকা উচিত বা ভাবনা থাকা উচিত। মানে ইটস ভেরি প্লেন অ্যান্ড সিম্পল, উনি মুখ্যমন্ত্রী হতে চান। যদি এরকম হয় যে উনি সুযোগ বুঝে বোঝেন যে তৃণমূলে ফিরে আসলে ওনার জন্য কোনো দরজা খুলে যেতে পারে, উনি সেটাও করতে পারেন। ঠিক আছে, সেই সম্ভাবনা কি আছে? পলিটিক্স ইজ অলওয়েজ ইজ এ গেম অফ প্রবাবিলিটি, তাই না? সবসময় তো মানে পারমুটেশন কম্বিনেশনে কি হচ্ছে তার উপর ডিপেন্ড করছে। তো মানে কখন কার অনুপস্থিতি কোন নতুন মানে পথ খুলে দেয় কে জানে। ঠিক আছে, তো সেই যে দৌড় শুভেন্দু অধিকারী কেবলমাত্র সেই দৌড়ে আছেন। ফলে শুভেন্দু অধিকারী সুনীল বনসালের সঙ্গে হিন্দু ভোট কনসলিডেট করা অথবা সাভারকারের আদর্শ অথবা মানে হিন্দুত্বের উত্থান, এগুলো নিয়ে ওনার বিন্দুমাত্র আমার মনে হয় না কোনো ভাবনা চিন্তা আছে। উনি কেন সুনীল বনসালের মানে আমি সুনীল বনসালের অপমানে ফালতু বক শুনতে যাবেন। সুনীল বনসাল ইউপিতে সাকসেসফুল ছিলেন, কিন্তু সেই ইউপিতে জাতিগত ক্যালকুলেশন দিয়ে মুলায়ম সিং যাদব এবং কংগ্রেস 2024-এ পুরো উল্টে দিয়েছে। তো ভালো করে তো মানে শুভেন্দু ইজ পলিটিক্যালি তো অপরচুনিস্ট হতে গেলে ইন্টেলিজেন্ট হতে হয়। শুভেন্দু জানেন যে মানে যে রাজনৈতিক কৌশলে কংগ্রেস এবং এসপি মানে অখিলেশ যাদব এবং রাহুল গান্ধী উত্তরপ্রদেশে খেলেছেন, যদি পশ্চিমবঙ্গে ওই জাতিগত বিন্যাস এবং ভোট ব্যাংক ওনার দিকে না আসে, তাহলে উনি মুখ্যমন্ত্রী কুর্সিতে পৌঁছতে পারবেন না। দেখুন, উনি তো মানে এটা যদি আমরা কেউ ভাবি, যদি উনি মাঝে মাঝে সব কথাবার্তা বলেন যে উনি সতীশ সামন্ত বা মানে ওদের মানে তাম্রলিপ্ত সরকারের আদর্শে বলিয়ান হয়ে নেমে পড়েছেন, তাহলে আমরা ভুল করবো। হি ইজ মানে নাথিং রং ইন ইট, আমি সেটাকে দোষ বলছি না। ওনার রাজনৈতিক উচ্চাসা আছে এবং উনি রাজনীতির সুবিধের জন্য যে কোনো ধরনের কৌশল নিতে পারেন। অনেক ধন্যবাদ সুমনদা আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম আমার অত্যন্ত প্রিয় সাংবাদিক সুমনদার সাথে, সুমন ভট্টাচার্য। বরাবরই স্পষ্ট কথা, সোজা করে বলেন, ঘুরিয়ে ফিরিয়ে এই নিয়ে কথা বলেন না।
আপনারা শুনলেন সে কথা। আমরা আজকের অনুষ্ঠান শেষ করব এখানেই। দেখা হবে আজ রাত 8টায়, যেমন আমরা আসি এক্সপেক্টরে তেমন ভাবি। সকলে ভালো থাকবেন, নমস্কার।